আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট পল কাপুর গত মঙ্গলবার ঢাকা সফরে এসেছেন। তার এই সফরটি কি নিছক শুভেচ্ছা সফর, সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা, নাকি আরো কোনো গোপন উদ্দেশ্য আছে? পল কাপুর যখন ঢাকা সফর করছেন তখন অনেকটা হাতে হাঁড়ি ভেঙেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল। আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। গত মঙ্গলবার দুদিনের সফরে এসেছেন পল কাপুর। তার যে সময়ে আসার কথা ছিল তার ১.৫ ঘন্টা আগে তিনি ঢাকায় পৌঁছেছেন এবং তাকে রিসিভ করবার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের, কিন্তু ১.৫ ঘন্টা আগে আসবার কারণে তাকে এয়ারপোর্টে রিসিভ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন নারী কর্মকর্তা। তিনি সব ঠিক থাকলে আজ বৃহস্পতিবার রাতেই তার ফিরে যাবার কথা। তিনি বাংলাদেশ আসার আগে দিল্লি হয়ে এসেছেন। স্বভাবতই এটা নিয়েও একটা আলোচনা হচ্ছে, বাংলাদেশে তিনি আসলে কেন এসেছেন। এই নির্বাচনের পরে এই প্রথম আমেরিকার এই উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি সফরে এলেন। এটা কি স্রেফ শুভেচ্ছা সফর? যেহেতু তিনি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্ব নিয়েছেন এবং তিনি আসেননি দায়িত্ব গ্রহণের পরে, তো ন্যাচারালি বাংলাদেশে কাজের অন্তর্ভুক্ত একটা এলাকা, তো বাংলাদেশে তিনি আসতেই পারেন। তিনি আসার পর থেকেই কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন, মন্ত্রীদের সাথে দেখা করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তার আজকে দেখা হয়েছে। মন্ত্রীদের সাথে তিনি বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করেছেন এবং সেখানে তিনি গত ৯ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে তড়িঘড়ি করে আমেরিকার সাথে স্বাক্ষরিত যে বাণিজ্য চুক্তি, যেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এবং গোপন বাণিজ্য চুক্তি, সেটি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তি নিয়ে তিনি কথা বলেছেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর সাথে। অনেকেই আমরা প্রশ্ন তুলেছিলাম যে নির্বাচনের আগে একটি অনির্বাচিত সরকার কেন তড়িঘড়ি করে একটা বাণিজ্য চুক্তি করলো, তাও ৩ দিন আগে। এটা তো তারা তো ওয়েট করতে পারতো যে নির্বাচিত সরকার এসে এই চুক্তিটা সই করবে। কিন্তু ডক্টর খলিল, বর্তমানে যিনি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী বিএনপি সরকারের, তিনি কিন্তু হাতে হাঁড়ি ভেঙে দিয়েছেন। তিনি বলেছেন এই চুক্তিটি স্বাক্ষর করবার আগে আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভ বিএনপি এবং জামাতের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ করেছে এবং তাদের সম্মতির ভিত্তিতেই ডক্টর ইউনূস সরকারের প্রতিনিধি এই বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এটাকে বলা হয়েছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, অর্থাৎ এটা একটা গোপন বাণিজ্য চুক্তি। কিন্তু আমেরিকাই ৮ পৃষ্ঠার এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটি তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। সুতরাং আমেরিকাই এটি প্রকাশ করেছে, এটা আর গোপন নেই। এটা যখন প্রকাশিত হয়েছে তখন থেকেই কিন্তু এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এবং আজকে যখন আমরা দেখছি বিএনপি সরকারের বাণিজ্য মন্ত্রী, তিনিও কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে এটাকে সমর্থন করতে পারছে না। ব্যবসায়ীরা ইতিমধ্যেই আলোচনা তুলেছে, যে যে শর্ত আছে, আমাদের সামান্য 1% ট্যারিফ কমিয়েছে, সেই ট্যারিফ নিয়ে আবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ট্রাম্প যে ট্যারিফ বাড়িয়েছে সেটা বাদ। সুতরাং ট্যারিফ নিয়ে যে আমরা এত লাফালাফি করলাম সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের আদালতে এই মুহূর্তে নেই, কিংবা সেটা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সুতরাং এই বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে আমরা আসলে কি পেয়েছি? $350 কোটি কৃষিজাত পণ্য বাংলাদেশে আসবে আমেরিকার থেকে। তার মধ্যে জেনেটিক্যালি মডিফাইড এগ্রিকালচারাল প্রোডাক্টও আছে। আমার বাংলাদেশের কৃষক, বাংলাদেশের কৃষি তাতে ভবিষ্যতে হুমকির মুখে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই, বরং এই আশঙ্কা বা অনেকের মধ্যেই দেখা দিয়েছে যে এর ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা তাদের কাছ থেকে সয়াবিন তেল কিনবো বেশি দামে, আমরা তাদের কাছ থেকে গম কিনবো বেশি দামে, আমরা তাদের কাছ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস কিনবো বেশি দামে। তো এত এত দাসখত দিয়ে কেন এই চুক্তিটা সই করলো? এবং এই চুক্তিতে বিএনপি এবং জামাত
দুটো পার্টি এগ্রি করেছে। সো এটা যে আমরা ডক্টর ইউনূসকে যে ব্লেম করব সেই উপায় নেই। অনেকেই বলছেন এটা একটা দাসত্বের চুক্তি করেছে। সারা জীবন তো শুনলাম যে আওয়ামী লীগ সরকার আহ, ভারতের সাথে গোলামির চুক্তি করছে, কিন্তু কেউ আজ পর্যন্ত দেখাইতে পারলো না যে আওয়ামী লীগ সরকার কোন চুক্তিটা করেছে যেটা গোলামির চুক্তি ভারতের সাথে। কিন্তু এখন আমরা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য দেশটাকে বিক্রি করতেও সামান্য দ্বিধান্বিত হলেন না বিএনপি এবং জামাত। আমার খুব শেখ হাসিনার কথা মনে পড়ে। শেখ হাসিনা কিন্তু প্রকাশ্যেই বলে গেছেন যে তিনি সেন্ট মার্টিন দ্বীপ দেবেন না, তিনি দেশের স্বার্থ বিদেশের হাতে বিক্রি করবেন না, আমেরিকার হাতে বিক্রি করবেন না। তো দেশ বেচবেন না বলে যে নেত্রী একটা শক্ত অবস্থান নিল, আজকে সেই নেত্রী নিজেই দেশ ছাড়া আজ যারা দেশটাকে দাসত্বের শৃঙ্খল পরিয়ে ক্ষমতার লোভে সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দিচ্ছে, তারা আবার ভারত নিয়ে বড় বড় কথা বলেছে অতীতে। এখন কথা হলো যে পল কাপুর কি শুধুমাত্র এই বাণিজ্য চুক্তি আর শুভেচ্ছা সফরের জন্য এসেছে? আরো দুটো সামরিক চুক্তি তারা বাংলাদেশের সাথে স্বাক্ষর করতে চায়। এই দুটো চুক্তির একটি হলো ACSA, অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। এই চুক্তির অধীনে আমেরিকা ঢাকা এবং কক্সবাজারের এয়ারপোর্ট ইউজ করতে পারবে, তাদের যুদ্ধ বিমান এবং অন্যান্য বিমানের জ্বালানি রিফুয়েল করতে পারবে। প্রয়োজনে তারা কক্সবাজার এবং কুতুবদিয়ায় সাময়িকভাবে ঘাঁটি করতে পারবে ইউএস মেরিন সেনারা। আরেকটা চুক্তি তারা করতে চায় GSOMIA, জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট। এই GSOMIA তারা 2019 সালে এবং 2022 সালে দুইবার তারা চেয়েছিল, শেখ হাসিনার সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল এই চুক্তিটি সই করার। এই চুক্তির অধীনে হলো যে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে সকল ধরনের ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ার করা হবে, মানে বাংলাদেশের সব তথ্যে আমেরিকার অ্যাক্সেস থাকবে। এবং মিডল ইস্টে যেসব কান্ট্রি আছে যেখানে আমেরিকান মিলিটারি বেজ আছে, সব দেশের সাথেই কিন্তু এই আকসা আর GSOMIA চুক্তি স্বাক্ষর করা আছে। কিন্তু শেখ হাসিনার সরকার এই GSOMIA চুক্তিতে স্বাক্ষর করে নাই। এমনকি যে বাণিজ্য চুক্তিতে সমর্থন দিয়েছিল, সম্মতি দিয়েছিল বিএনপি এবং জামাত, সেই চুক্তির বিষয়ে মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধির সাথেও মিটিং করেছিল ফেব্রুয়ারির শুরুতে। আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী এবং সজীব ওয়াজেদ জয়ের সাথে তারা মিটিং করেছিল। আওয়ামী লীগ খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এই বাণিজ্য চুক্তির সকল শর্ত মেনে নেওয়া সম্ভব নয়। এর মধ্যে অনেকগুলো চুক্তি আছে যেগুলো পুনর্বিবেচনা করা উচিত, ভেবে দেখা উচিত, কারণ সেগুলো বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। বর্তমানে কি প্রতিকূলতার মধ্যে আওয়ামী লীগ আছে, সেই অবস্থায়ও কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থের বিষয়ে নেগোশিয়েট করেনি, যেটা এই বিএনপি এবং জামাত করেছে। আজ বৃহস্পতিবার মূলত পল কাপুর রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছে, বিএনপির সাথে মিটিং করেছে। আজকে তাদের এনসিপির সাথে একটা মিটিং করার কথা ছিল। অনেক আগেই, পল কাপুর আসার আগেই তো এই সফরসূচি নির্ধারিত হয়েছিল। তখন ইউনূস সরকার ক্ষমতায় ছিল। ইউনূস সরকারের পক্ষ থেকে একটা ধারণা দেওয়া হয়েছিল যে এনসিপি সংসদ নির্বাচনে অনেকগুলো সিট পাবে, তাদের মধ্যে কয়েকজন মন্ত্রী হবে, তরুণ মন্ত্রী, বিশেষ করে শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এরকম একটা ধারণা দিয়ে তাদের সফরসূচিতে রাখা হয়েছিল। কিন্তু আজকের বাস্তবতায় যখন দেখা গেছে যে এনসিপি মাত্র 6টা সিট পাইছে সংসদে, তার মধ্যে 4টা আবার নেগোশিয়েট করে নেওয়া, সেখানে তারা যেতে নাই। আপনারা জানেন যে এই নির্বাচনে অনেকগুলো সিট নেগোশিয়েট করে ভাগাভাগি করে নিছে এবং এদের কোনো পাবলিক বেজ নাই। এ কারণে শেষ মুহূর্তে এনসিপির সাথে তারা মিটিংটা বাতিল করেছে। এর আওয়ামী লীগের সাথে ভার্চুয়ালি একটা মিটিং হওয়ার কথা বাংলাদেশ সময় দুপুর 1:40-এ। এই মিটিংয়ে অংশগ্রহণ করবে আমেরিকা থেকে সজীব ওয়াজেদ জয় এবং অন্যান্য প্রতিনিধি দল। তো তারপরে আজকেই পল কাপুরের চলে যাবার কথা। আজকে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যখন আমার ভিডিওটা শুনবেন প্লিজ শোনার সাথে সাথে একটা করে লাইক বা কমেন্টস দিয়ে রাখেন, তাতে আপনি একজন একটা লাইকস দিলে আরও 1000 জনে দেখতে পারে, কারণ এই ইউটিউব তখন এটাকে বুস্টিং করে, সেটা আরও অনেকে দেখতে পারে। শুধু এই কাজটা একটু করবেন, সাবস্ক্রাইব তো করবেনই, সাথে এই কাজটাও করবেন, একটা করে লাইক দেওয়ার চেষ্টা করবেন। কারণ 50,000 লোক যদি আমার এই ভিডিও দেখেন, তাহলে 50,000 লাইক যদি পড়ে, এটা কিন্তু 3 লাখ লোকে দেখবে এরপরে। এটা হচ্ছে যে
যুক্তিটা, এই জন্য আপনাদের কাছে সেই অনুরোধটা করছি। ব্যানার এবং হেডলাইনে আমি দিয়েছি যে পল কাপুর এবং আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার বৈঠক বা ফোনালাপ হয়েছে কিনা, একটা প্রশ্নবোধক চিহ্ন রেখেছি। তো আপনারা জানেন যে উম, গত দুদিন যাবৎ মিস্টার কাপুর উনি বাংলাদেশে আছেন। তো কাপুর বলতে আমরা বাংলাদেশে একটা জিনিস যে আগে দিতাম, কাপড়ে চোপড়ে দেওয়া হতো, বাংলাদেশে এখনো পাওয়া যায় না, কর্পূর, একরকম গন্ধ, পোকামাকড় থাকে না। এবারটা ওই রকমই একটা জিনিস, কাপুর, কাপুর না কর্পূর আল্লাহ জানে। তো পল কাপুর সাহেব আসলেন, আইসা বিএনপির মন্ত্রীদের সাথে বসলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বসলেন, এরপরে জামাত নেতাদের সাথে বসলেন। কিন্তু দুর্ভাগ্যজনক একটা ঘটনা কি জানেন, সবাই বলেছিল যে এই যে আমাদের ন্যাশনাল কন্ডম পার্টি যেটা আছে সেটার সাথে বসবেন, কিন্তু সেটার সাথে শেষ মুহূর্তে যে এম্বাসি বাতিল করে দিল। তো আসলে এটা হয় যে এটা পৃথিবীর কোনো দেশে এরকম একটা হাই প্রোফাইল মিটিং যখন হয় হাই প্রোফাইল কারোর সাথে, আর সেটা যদি একদম শেষ মুহূর্তে বাতিল করে দেয়, তার মানে কিন্তু যার সাথে মিটিং হচ্ছিল তাকে কিন্তু ইঙ্গিত দিয়ে দেওয়া যে আপনারা আর আমার দরকার নাই, আপনি আমার জুতা চাটেন। তো এনসিপির অবস্থা এরকম, ওরা বাতিল করে দিল। আবার এটা দ্বিতীয় একটা কারণও হইতে পারে, সেটা হচ্ছে যে হয়তো ওরা চিন্তা করছে, কারণ আইসা পল কাপুর তো শেয়ানা মাল, তো ও আইসা হয়তো চিন্তা করছে যে এই পোকামাকড়, ওই যে বলছেন যে কর্পূর, এই পোকামাকড়ের সাথে কথা কয়ে কি লাভ, এটা তো জামাতের বাচ্চা, এর সাথে কথা কয়ে লাভ নেই, ওর আব্বার সাথে কথা কইছে, ওর লগে কি কথা কমো, এটাও হইতে পারে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী সাহেব যে কথা বইলা বসলেন, খলিল ভাই আর কি, খলিল ভাই তো সরাসরি বললেন, এটা আপনারা সবাই জানেন যে চুক্তি বিএনপি এবং জামাত দুই দলই রাজি ছিল, ওদের সাথে কথা বলেই হয়েছে। এখন যদিও বা বিএনপি আমতা আমতা করতে, জামাত করতেছে যেটা যেটা মানা যায় সেটা সেটা মানবো, যেগুলো মানা যায় না সেগুলো মানবো না। এগুলো হচ্ছে কথার কথা ভাই। সিগনেচার আগে করে দিয়ে সব আগে করে দিয়েছেন, ওনারা ভেবেছিলেন কি জানেন, যে আমরা এটা কেউ জানবে না, নন ডিসক্লোজার, এইটা কেউ জানবে না, এই চুক্তিতে কে রাজি হয়েছে কে রাজি হয় না কেউ জানবে না পৃথিবীর। এটা জামাতের চরিত্র তো জানেন, ওই যে ভারতীয় লোকজনের সাথে কথা বলছে, দেন দরবার করছে 6 মাস, এটারে 22 তারিখে পরে যখন প্রকাশ পেয়ে গেছে, এইবার হাই হাতাশ শুরু হয়েছে, চিল্লাচিল্লি, যে না আমাদের নাইবে আমির মুসলমানি করতে যায় আগা কাইটে গেছিলেন, অসুস্থ হয়ে পড়ছিলেন, সেখানে দেখা করতে আসছে, এরকম কথা হইছে না। সেই এরা চিন্তাও করে না যে এটা প্রকাশ পাওয়া যাবে যে দুজন রাজি ছিলেন। এখন প্রকাশ পাওয়া যাওয়ার পরে এখন কি করবেন, কাটাই যেতে হবে। আর আমরা বাঙালি যারা আছি তারা তো অবুঝ জাত, আমরা গোল্ড ফিশ, আমরা মনে রাখি না সবকিছু। সেই হিসাবে এখন চিন্তা করলো যে আমরা, ওরা বললো যে আমরা এগুলা যেগুলো মানার এগুলো মানবো, যেগুলো মানার না সেগুলো মানবো না, ছুঁড়ে ফেলে দিব, ওই যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ওইরকম আর কি। কিন্তু আব্বাজানরা আগেই যে চুক্তি, আগেই যে সব নাকখত দাসখত সব দিয়েছেন, সেটা ওনারা এখন অস্বীকার করছেন। তো এর ভিতরে আবার আওয়ামী লীগের একটা প্রতিনিধি দলের সাথে ভার্চুয়ালি বৈঠক হয়েছে বলি, এটা আওয়ামী লীগের পেজও আছে, এটা নোটিশ বোর্ড, আবার এই আমেরিকান এম্বাসির একটা সাইডেও আছে। এটা যদিও পেপার পত্রিকা হয়তো প্রকাশ হয় নাই বা হবে না বা হচ্ছে, সেটা সবাই পরের কথা, পেপার পত্রিকা অত বেশি পড়ি না। এই তো পল কাপুর এইখানে আসার আগে কিন্তু আবার ইন্ডিয়াতে গিয়েছিলেন। তো ইন্ডিয়াতে যে আসলে আমরা এম্বাসি, উনি আমেরিকান এম্বাসিতে একটা ছবি ছিলেন এবং ওনার সাথে 8-10 জন থিঙ্ক ট্যাঙ্কের সাথে কথা বলেছিলেন। ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক মানে দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক, দিল্লির খুব হাই প্রোফাইল কোনো মিনিস্টার, অজিত দোভাল বা আপনার নরেন্দ্র মোদী টাইপের কারোর সাথে কথা হয়েছে বলে, বা বিজেপির কোনো হাই প্রোফাইল নেতার সাথে কথা হয়েছে বলে এটা আমরা জানতে পারিনি। কারণ এটা দিল্লিও কিছু বলেনি, এম্বাসিও কিছু বলেনি। এখন ভাই এটা হইতেও পারে, কে জানে। তো এর ভিতরে একটা গুঞ্জন আছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার সাথে, মানে আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে আসলে কথা হয়েছে কিনা। দেখ, কথা হতেও পারে আবার না হতেও পারে, সবকিছু নির্ভর করছে নেত্রী কি বলেন, আমেরিকান এম্বাসি কি বলেন। তার কারণ হচ্ছে যে জিও পলিটিক্সে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এটাতে এমন একটা জিনিস, কে কখন কার সাথে কোথায় কথা বলবে কেউই জানে না, যতক্ষণ না আপনি
না জানান, মানে যারা কথা বলেছে তারা না জানান। কারণ এমনও হতে পারে যে হয়তো আমাদের নেত্রীর সাথে ওনার বাসভবনে গিয়ে দেখা করেছেন, কথা বলেছেন, যুক্তি পরামর্শ তর্ক করতেও পারেন, আবার নাও করতে পারেন, আবার হয়তো ফোন আলাপও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু আমরা কেউ জানি না। আপনি, আমি, আমরা জানি না। এটা একমাত্র জানেন হয়তো নেত্রী জানেন, পল কাপুর জানেন, ইন্ডিয়ান গভর্নমেন্টের লোকজন জানেন, এরা জানেন, এরা ছাড়া আর কেউই জানেন না আসলে কথা হয়েছে কি হয় নাই। তো কারণ হচ্ছে যে এখন আপনারা তো বলতে পারেন যে ভাই তাইলে কথা হয়েছে কি হয় না এটা কেউ জানে না, তাইলে আপনি লিখলেন কেন? হ্যাঁ, আমি এই জন্য প্রশ্নবোধক দিয়েছি। ওই যে দেখেন, এটা জানবো কিভাবে? জাস্ট একটু আপনার 3-4-5 দিন আগের একটু কথা, বাংলাদেশ ঘুরে যান। খলিল সাহেব যদি না বলতেন যে বিএনপি এবং জামাতের সম্মতিতেই 9 তারিখের চুক্তি হয়েছে, তাহলে আপনি, আমি, আমাদের কারো পক্ষে জানা সম্ভব হইতো যে চুক্তি হয়েছিল, এরা দুই গ্রুপ জানতো। বা এর আগে যে চুক্তিগুলো হয়েছে নন ডিসক্লোজাল, ওগুলো যদি আজকে যদি প্রকাশ তো পায় না, এখনো কি কি ওখানে আইন আছে, ল আছে, এগুলো তো আমরা জানি না। কারণ এটা প্রকাশই হয় না, আমরা জানবো কিভাবে? এইটা প্রকাশ হয়ে গেছে, আমরা জানছি। তার কারণ হচ্ছে যে এখানে আরো 2টা চুক্তি হওয়ার কথা, ইসরায়েলের আরো 2টা চুক্তি, সামরিক চুক্তি হওয়ার কথা, যে 2টা চুক্তি আমাদের নেত্রীর সাথে করার চিন্তা করেছিল বা প্রচুর প্রেশার ছিল, হয় নাই। তবে এইখানে পল কাপুর একটা কথা দুই দলকে বুঝিয়ে দিয়ে গেছে, মানে আপনার জামাত এবং বিএনপিকে, যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগে দিতে হবে বা ব্যবস্থা করতে হবে। আর সেটা কিভাবে ব্যবস্থা করবে বা কিভাবে আসবে, সেটা এই দলগুলোরই বলতে হবে, এই বিএনপি বা জামাতকেই বলতে হবে কিভাবে। তার কারণ হচ্ছে যে এই দুটা দলই তো রাজি ছিল যে আওয়ামী লীগকে ব্যান করে দেবে। কারণ আওয়ামী লীগ যদি থাকতো মাঠে, তাহলে তো নির্বাচন করে আসাটা খুবই কষ্টকর হতো। তো এই কষ্টকরটা যাতে না হয়, সেই জন্য ব্যান করা হয়েছে। আর এখন বাকি যেসব মামলা, মিথ্যা মামলা বা ওই মামলা সেই মামলা, এগুলো হয়তো এখন কিছু কিছু মামলা উঠবে, একদম যে না উঠবে তা না, কিছু কিছু মামলা হয়তো 2-4টা, মানে এটা হচ্ছে যে লাখে 2টা বা 3টা মামলা উঠতে পারে, এই অবস্থা। আপনার শতে নিয়েন না, এটা লাখে 2-1টা হতে উঠতে পারে, 2-1টা তো নেগোসিয়েট হতে পারে, এইটা কিন্তু পুরোপুরি না। তবে নেত্রী আসলে সেটার সিস্টেম আলাদা হবে। আর 26শে মার্চ যেহেতু মহান স্বাধীনতা দিবস, সেই দিবসের সময় নেত্রী বলেছেন সর্বশক্তি প্রয়োগ করতে, ফুল দেওয়ার জন্য। সেই 7ই মার্চের ভাষণ আসলে আমরা প্রত্যেকে প্রত্যেক জায়গায় চালাতে পারবো কি না, সেটা যেমন চিন্তার বিষয় এখন। তবে একেবারে যদি নাও পারি, তাহলে অন্তত ঘরে ঘরে চালাই না আমরা। ঘরে ঘরেও যদি টিভিতে, ইউটিউবে বা মোবাইলে চালায়, তাও তো হবে। কারণ আমার ঘরে যখন আমি চালাবো, সাউন্ড করে চালাবো, এটা আশপাশে আর 2-4টা ঘরে শুনবে, সেটার হলেও চালাই। একটা সময় আমরা করতাম কি জানেন, পুরো এলাকায় বিএনপির রমরমাকার অবস্থা, কোনো প্রোগ্রাম করতে পারতাম না। হয়তো কোনো একটা মাঝখানে কোনো একটা বিল্ডিংয়ে যায় চালাইয়া দিয়া ব্যাপক আওয়াজে চালাইতাম, চালাইলেও এটা সারা জায়গায় ঘুরতো। বিএনপি তো আধা ঘন্টা পর এসে মাইক টাইক ভাঙচুর করে দিত, তাতে কি? সারাদিনের জন্য মাইক নিয়ে আমরা তো আধা ঘন্টা চালাইতে পারছি। এইভাবেও রাজনীতি হয়েছিল, এবারও তো হবে ওই রকম। তো এই হচ্ছে যে কাহিনী আসলে। যেহেতু ওই যে বললাম যে 2 দলের সাথে না, 3 দলের সাথেই কথা হয়েছে, কিন্তু এনসিপির সাথে কথা হয়নি, তাদেরকে বাতিল ঘোষণা করা হয়েছে। সুতরাং দেখা যাক আগামী 12 তারিখের পরে, মানে প্রথম অধিবেশনটার পরে আসলে কি কি আসে, সেটা আমরা বুঝতে পারবো। তো এ পর্যন্ত আমি বিদায় নিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।